একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সেই দেশের সেনাবাহিনী, সেই দেশের পুলিশ, সেই দেশের র্যাব। এই র্যাব সেনাবাহিনী একটা দেশের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি বিশ্বাস করবেন না, একটা দেশকে টিকিয়ে রাখার জন্য, যে কোনো দেশ, বাংলাদেশ দিন, একটা দেশকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বেশি অবদান হলো সরকারের, র্যাবের, সেনাবাহিনীর। মানুষ তাদেরকে দুই চোখে দেখে কেন? মানুষ তাদেরকে মানে ভালোবাসি বিদায় তারা দেশের জন্য কাজ করে, তারা দেশের সম্পদ রক্ষা করে। এখন যদি একটা দেশে আর আরেকটা দেশে যদি যুদ্ধ লাগে, সবার আগে এগিয়ে কারা আসবে? কারা আসবে আপনি আমাকে বুঝান। সবার আগে এগিয়ে আসবে সেনাবাহিনীরা। একটা দেশের সবার আগে এগিয়ে আসবে সেনাবাহিনীরা, তারপর আসবে র্যাব, তারপর আসবে পুলিশ, তারপর আসবে সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ যখন যুদ্ধের ময়দানে নামে, তখন একটা যুদ্ধ সফলভাবে সাকসেসফুল হয় এবং একটা দেশের সরকারের তো অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ আছে। তো একটা দেশের দায়িত্ব দায়িত্ব কিন্তু সরকারের উপর। সেনাবাহিনীর অবদান সবচেয়ে বেশি থাকে। কেন সবচেয়ে বেশি থাকে? আজকে এই টপিক নিয়ে আলোচনা করব, সেনাবাহিনীর অবদান কিভাবে সবচেয়ে বেশি। তো দর্শক, ধরেন একটা দেশে এবং আরেকটা দেশে কখনো মাইল লাগছে, অবদান লাগছে। সাধারণত আমরা বিগত অনেক বছর ধরে দেখছি যে মাইল লাগে নাই, কখনো কোনো যুদ্ধ লাগে নাই দেশে দেশে। এটা পাকিস্তানি পূর্ব আমলে ছিল। তো যখন দেশে দেশে মাইল লাগে, তখন পৃথিবীর প্রত্যেকটা দেশ তারা সতর্ক হয়ে যায়। প্রত্যেকটা দেশ তারা সতর্ক হয়ে যায়। কেন সতর্ক হয়ে যায়? তখন তারা প্রস্তুতি নেয়। প্রস্তুতির মধ্যে থাকে যে যদি আমার উপর এই মুহূর্তে অ্যাটাক আসে, যদি আমার উপর এই মুহূর্তে আক্রমণ আসে, তাহলে সেই পরিস্থিতি যাতে আক্রমণটা আমি সামাল দিতে পারি, সেই রকম শক্তি নিয়ে তারা তৈরি হয়ে যায়। একেবারে গরিব দেশ দেখবেন, যেই দেশের কোনো অর্থ নেই, টাকা নেই, পয়সা নেই, কোনো আয় নেই, ইনকাম সোর্স নেই, জনগণ একেবারে কম, সেই গরিব দেশও দেখবেন সেই যুদ্ধের দেশে, যখন দুই দেশে যুদ্ধ লাগে, তখন দেখবেন যে তারা প্রস্তুতি নিচ্ছে। তারা তাদের সেনাবাহিনীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, প্রয়োজনে আরো সেনাবাহিনী নিয়োগ দিচ্ছে, প্রয়োজনে আরো পুলিশরা নিয়োগ দিচ্ছে। তারপরও তারা প্রস্তুতি নিচ্ছে। এটা শুধু ফিলিস্তিন এবং ইসরায়েলের ক্ষেত্রে হয় না, পাকিস্তানি আমলে যখন দেশে দেশে যুদ্ধ লাগতো, তখন প্রত্যেকটা দেশ তারা সতর্ক হয়ে যেত এবং তারা একটা দেশকে, যখন দুইটা দেশ যুদ্ধ লাগে, তখন দুইটা দেশের কিছু পার্শ্ববর্তী দেশ থাকে, তখন তারা সম্পূর্ণভাবে তারা সেই তাদের ভাইয়ের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো ধরেন উদাহরণস্বরূপ বাংলাদেশে যুদ্ধ লেগেছে, বাংলাদেশের ভাই হলো ধরেন পাকিস্তান, বাংলাদেশকে ইন্ডিয়া মারতাছে, গুলি করতেছে। তো এই মুহূর্তে বাংলাদেশও গুলি করতেছে, কিন্তু পাকিস্তানের শক্তি, ইন্ডিয়ার শক্তি বেশি কিন্তু বাংলাদেশের শক্তি কম। এর মধ্যে পাকিস্তান এসে গুলি করবে। এটা যদিও তার দায়িত্ব না, কিন্তু সে মানবতার খাতিরে আসবে। কিন্তু পরক্ষণে যখন দেখবেন যে একটা দেশে দেশে যুদ্ধ লেগে গেছে, একটা দেশে দেশে হামলা লেগে গেছে, তখন পৃথিবীর প্রত্যেকটা ফ্লাইট বাতিল হয়ে যায়। এটা বড় আকারে যদি হয়, তখন যখন ওই যে উপরে যখন বিমান চলাচল করে, তখন সাধারণভাবে কয়েকটা দেশের ফ্লাইট বাতিল হয়ে যায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার লসের সম্মুখীন হয়ে যায়, অনেক টাকার আয় ব্যয় হিসাব হয়। তখন তারা ফ্লাইট বাতিল করার কারণ হলো যে উপর দিয়ে তারা একের পর এক মিসাইল ছুড়তাছে, গুলি ছুড়তাছে, আরো বিভিন্ন পিস্তল দিয়ে মারতাছে। এই মুহূর্তে যদি ফ্লাইট দেয়, তাহলে যদি যাত্রীবাহী প্লেনে যদি অ্যাটাক করে দেয় সেই দুশ্মন দেশগুলো, তখন কি হবে? যার কারণে অনেক ফ্লাইট তখন বাতিল থাকে। এই বাতিলের সংখ্যা একটানা 1 বছরও থাকতে পারে, 2 বছরও থাকতে পারে। যুদ্ধ যতদিন না স্থগিত হচ্ছে, ততদিন সেই ফ্লাইট গুলার বাতিল থাকে। তো এর মধ্যে অনেকগুলা কারণ আছে, কেউ কান্না করে, আবার কেউ হাসে। পৃথিবীর প্রত্যেকটা দেশ তাদের নিজ নিজ অবস্থানে তারা দায়িত্ব পালন করে থাকে। আমাদের বাংলাদেশে কখনো যুদ্ধ লাগে নাই, লেগেছিল 1971 সালে। সেই 1971 সালের স্বাধীনতার পরেই আজকে আমাদের এই যাত্রা। 1971 সালের পর কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই একেবারে। বাংলাদেশ স্বাধীন একেবারে হয়েছে কোটা আন্দোলনে। 2024 সালের 5ই আগস্ট অরিজিনালি ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এটা তো আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা ছিল দেশে,
ফ্যাসিস্ট হাসিনা, সে অনেক দেশের সঙ্গে তার সম্পর্ক ছিল, অনেক দেশের সঙ্গে সে সাপোর্ট দিয়েছে, অনেক দেশ তার এগিয়ে এসেছিল সাহায্য করতে, কিন্তু পরক্ষণে মানে কি কারণে তারা কোনো দেশ বাংলাদেশকে সাহায্য করেছে, কোনো দেশ বাংলাদেশকে সাহায্য করে নাই, বা বিভিন্ন কিছুর সমস্যার সম্মুখীন হয়েছেন মানুষ। কিন্তু মানে চালের দাম যেখানে 50 টাকা কেজি, সেই চাল খেতে হচ্ছে 60 টাকা 70 টাকা দিয়ে। যেখানে সবজির দাম 65 টাকা, সেই সবজি খেতে হচ্ছে 70 টাকা 80 টাকা করে। বিভিন্ন সমস্যা, এক সমস্যা নয়, বিভিন্ন রকমের সমস্যা, আরো অনেক সমস্যা ছিল। এটা শুধু এই দেশ দিয়ে নয়, যখন একটা দেশের মানে সরকার ক্ষমতায় থাকে, একটা দেশের যখন সরকার ক্ষমতায় থাকে, তখন সেই সরকারকে জনগণ আর নামাতে পারে না। সেই সরকার মানে তার শক্তি সর্বোচ্চ প্রয়োগ করে। তো ইসলামে দেখা গেছে যে শাসন যদি ভালো থাকে কোনো সরকারের, তাহলে সেই সরকার বা সেই জাতি খুব দ্রুত সফল হয়। সেই জাতি যদি ইসলামিক শাসন থাকে, তাহলে সেই জাতি অনেক দ্রুত গ্রো করে। আজকে সৌদি আরব সবার উন্নত, সবচেয়ে উন্নত, মানে সব দিক থেকে ভালো সৌদি আরব। তার যে দেশের ভিতরে যেমন প্রাকৃতিক সম্পদ আছে, তেমন খনিজ সম্পদ আছে, গ্যাস আছে, পাথর আছে, সবকিছু সৌদি আরব আছে। হ্যাঁ, কিন্তু বাংলাদেশের বেলায় দেখেন, বাংলাদেশের বেলায় শুধু দুর্নীতি আর দুর্নীতি, গ্যাস মানে পাথর, লুট, আরো বিভিন্ন কিছু, মানে বিভিন্ন সমস্যা, শুধু এক সমস্যা নয়, বিভিন্ন রকমের সমস্যা। তো একটা দেশের যখন সরকার প্রভাবশালী হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়, তখন সেই দেশটা ধ্বংস হতে আর বেশি দিন সময় লাগে না। সেই দেশটা ধ্বংস হতে মানে অনেক আগেই ধ্বংস হয়ে যায়। ধ্বংস হওয়ার জন্য সেই দেশের সরকারই যথেষ্ট। আর যখন একটা দেশের সরকার ভালো হয়ে যায়, পরেশগারি ভালো হয়ে যায়, তখন সেই দেশটা উন্নত হতে বেশি দিন সময় লাগে না। যতই গরিব থাকুক, যতই টাকার অভাব থাকুক, যতই আর্থিক অবস্থা খারাপ থাকুক, সেই দেশের মাথা উঁচু করে দাঁড়াতে আর বেশি দিন সময় লাগে না। আর যদি আপনি টাকা খালি পাচার করেন এক দেশ থেকে, শেখ হাসিনা যে পাচার করেছিল, সেই পাচার দিয়ে এভাবে যদি চলতে থাকে, তাহলে হ্যাঁ, কিছুদিন পর সারা বাংলাদেশের একেবারে জায়গা জমি সবকিছু বিক্রি করে তারপর পার্শ্ববর্তী দেশের সে ঋণ শোধ করবে। বলবে মেট্রো রেলের জন্য কোটি টাকা আনিয়েছিলাম, তো এখন টাকা দিতে পারছি না, এখন দেশের এক অংশ বেচা লাগবে, বিক্রি না করলে আমরা তো টাকা দিতে পারছি না। ভারত তো তার বন্ধু, ভারতের কাছে ধরেন সিলেট, চট্টগ্রাম এরকমের কিছু অংশ তারা বিক্রি করবে, বিক্রি করে 50 লাখ 1 কোটি টাকা পাবে। তো সেই টাকা দিয়ে তারা তাদের বিদেশে তাদের যে রেগুলার যে কাজ করে সেই কাজ করবে। তো এইরকম ভাবে একটা সরকার ভালো হয়ে যায়, তাহলে অনেক উন্নত করা সম্ভব। যদি একটা দেশের সরকার খারাপ হয়ে যায়, তাহলে ডাউন হতে বেশি দিন আর সময় লাগে না। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।